নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই থাকবেন। তো আজকের একটি আপনাদের ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি। এর আগে যে একটি ভিডিও বানিয়েছিলাম, যে একটি রেডমি 5 নোট 5 ফোনকে আমরা ইএমসির ব্যাড হেলথ ছিল এবং ইএমসি ডিটেক্ট করছিল না, সেই ইএমসিটাকে রিভলভ করে তার প্রোগ্রামিং করে আবার ফোনের মধ্যে বসিয়ে আমরা চালু করে দেখিয়েছি। তো ওই ভিডিওটি বানানোর সময় আপনাদের যখন ইএমসি কিভাবে কাজ করে সেটা নিয়ে যখন বলছিলাম, তো তখন আপনাদেরকে বলেছিলাম যে ইএমসি প্রোগ্রামিংয়ের কেন প্রয়োজন এবং ইএমসির পাওয়ার সাপ্লাই থেকে আর কি সমস্যা আসে। তো এইটা নিয়ে আরেকটি ভিডিও বানাবো। তো আজকে সেই ভিডিওটারই হচ্ছে সেকেন্ড পার্ট। তো দেখুন, আমাদের কাছে যখন ফোনটি এসেছিল, তো ফোনটির মধ্যে যখন আমরা ফোন তো ডেড অবস্থায় আসে এবং ফোনটির মধ্যে যখন আমি ইউএসবি লাগিয়েছিলাম বা ফোনের যখন কম্পিউটারের সঙ্গে ইউএসবি লাগানো হয়, তখন কিন্তু ইউএসবি একটি পোর্ট তৈরি করেছিল, যেখানে কোয়ালকম HS ইউএসবি ডায়াগনস্টিক 9000E বলে একটি পোর্ট তৈরি করেছিল। তো দেখুন, এই ধরনের প্রবলেম আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটি ইএমসি থেকেই প্রবলেম হয়, এটা কিন্তু কোনো ড্রাইভারের প্রবলেম হয় না। কারণ দেখুন, যখন আপনার কাছে কোনো ফোন ডেড কন্ডিশনে আসবে এবং ডেড কন্ডিশন আসার পর আপনাদের ইএমসির প্রবলেম কিনা সেটাকে চিহ্নিত করার একটি সহজ উপায়, আপনি প্রথমে চার্জিং লাগালেন, চার্জিং লাগিয়ে দেখবেন যে চার্জিং আপনার কত অ্যাম্পিয়ার পর্যন্ত কনজিউম করছে। যদি আপনার 800 থেকে 1 অ্যাম্পিয়ার পর্যন্ত কনজিউম করে এবং ফোন পাওয়ার অন না হয়, বা আপনি যদি ডিজিটাল পাওয়ার সাপ্লাই দিয়ে আপনি ব্যাটারি কানেকশানকে রিমুভ করে ডিজিটাল পাওয়ার সাপ্লাই প্রডটি আপনার ব্যাটারি কানেক্টারে দিয়ে আর আপনি যদি পাওয়ার অন করেন, সেখানে যদি 100 রিডিং 100 থেকে 120 বা 130-এ গিয়ে স্টেক করে যায়, সেই ক্ষেত্রে আপনি 100% ধরতে পারেন যে আপনার ইএমসির প্রবলেম। তো ইএমসির প্রবলেম এছাড়াও আর একটাভাবে বোঝা যায় যে আপনি ডেড ফোনকে আপনার ইউএসবিটা অবশ্যই লাগাবেন। কারণ দেখুন, অনেক সময় দেখা যায় যে আপনি ডেড ফোন যখন আপনি চেক করছেন, আপনার ডিজিটাল পাওয়ার সাপ্লাইতে আপনার রিডিং কিন্তু 100 থেকে 150 পর্যন্ত উঠে যায় এবং উঠে গিয়ে আপনি যেই পাওয়ারকে ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে নেমে যায়। সেই ক্ষেত্রেও কিন্তু ইএমসির প্রবলেম হয়, বাট সেই প্রবলেমটা আপনার হার্ডওয়্যার রিলেটেড থাকে এবং যখন আপনার 150-তে গিয়ে স্টে করে যায়, তখন কিন্তু আপনার প্রবলেমটি সফটওয়্যার রিলেটেড। তো আজ পর্যন্ত যারা ইএমসি নিয়ে কাজ করেছে, যে ধরনের ইএমসি যারা প্রোগ্রামিংয়ের সঙ্গে যুক্ত আছে, যে ভাইরা আমার ইএমসি প্রোগ্রামিংয়ের সঙ্গে যুক্ত আছে এবং তাদের হাতে যে সমস্ত ফোনগুলোকে ইএমসি প্রোগ্রামিং করার পরেও ফোন চালু না হয়ে ডেড হয়ে গিয়েছে বা আপনাকে রিটার্ন দিতে হয়েছে, তো তাদের মধ্যে একটি কমন প্রবলেম যেটি হলো যে আপনার কাছে হার্ডওয়্যারের প্রবলেমে ফোনটি এসেছিল না সফটওয়্যারের প্রবলেমে এসেছিল, আপনি ওখানে ডিফাইন করতে পারেননি। কারণ দেখুন, প্রবলেম ডিফাইন যদি আপনি সঠিকভাবে না করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সময় এবং পয়সা দুটোই খরচ হয়ে যাবে, অথচ রেজাল্ট কিছুই দেখাবে না, মানে নিট ফল 0 দেখাবে। তো আমি যে ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ হিসাবে আমি প্রেজেন্ট করতে চলেছি, সেটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ইএমসি রিপেয়ারিংয়ের জন্য। আর যারা লেভেল 4-এর টেকনিশিয়ান আছে, যারা সিপিইউ রিভলভ করেন বা ইএমসি চেঞ্জ করে থাকেন বা রিভলভ করে থাকেন, তাদের জন্য এই ভিডিওটা আরও মোস্ট পারফেক্টলি, যে একটি ইএমসিকে সঠিকভাবে যদি আপনি প্রোগ্রামিং করে এবং তাকে সেট করে ফোনকে অন করতে চান, এখানে প্রোগ্রামিং ছাড়াও আপনাকে হার্ডওয়্যারের দিকটাও কিন্তু জানতে হবে। তো দেখুন, একটি ফোনের সঠিক ইএমসি কাজ করছে কিনা এটি জানার জন্য সবথেকে যেটা ইজি উপায়, সেটা হচ্ছে যে আপনার ফোন ডেড কন্ডিশনে থাক বা অন কন্ডিশনে। দেখুন, অন কন্ডিশনে যদি থাকে তাহলে তো আপনি বুঝতেই পারবেন যে আপনার ফোন চালু আছে, তাহলে এখানে ইএমসিরই প্রবলেম, মানে 99% আপনি প্রবলেমটাকে সঠিকভাবে ধরতে পারেন। কিন্তু যদি ফোন ডেড কন্ডিশনে থাকে, সেই ক্ষেত্রে প্রবলেম হয়ে যায় যে আপনি বুঝতেই পারেন না যে আপনার ইএমসি থেকে প্রবলেম আছে, আইদার সফটওয়্যার রিলেটেড আছে না হার্ডওয়্যার রিলেটেড। কারণ ইএমসি প্রবলেম আপনি ডিফাইন করেছেন, কিন্তু এটা সফটওয়্যারের প্রবলেম না আছে না হার্ডওয়্যারের প্রবলেম আছে, এই ডিফাইনটা কিন্তু প্রবলেম তৈরি হয়ে যায়। তো দেখুন, যদি আপনার ফোনের মধ্যে আপনার ফোন ডেড কন্ডিশনে আছে, আপনি ফোনেতে ইউএসবি লাগিয়েছেন, ইউএসবি লাগানোর পর যদি ইউএসবি কোয়ালকম HS ইউএসবি QD লোডার 9008 কমন পোর্ট 6 আমার কাছে দেখিয়েছে, আপনার এখানে 7 দেখাতে পারে, 4 দেখাতে পারে, 10 দেখাতে পারেন, আয়দা যে কোনো আপনার কমন পোর্ট দেখাতে পারেন। বাট এখানে এই যে HS ইউএসবি, দেখুন মাউসের দিকটাই দেখুন, HS ইউএসবি QD লোডার
এইটা কিন্তু এই পোর্টটাকেই বলা হয় ইডিএল পোর্ট। আপনারা যখন সফটওয়্যার করার সময় দেখেছেন ফোনকে খোলার পর ব্যাটারি কানেকশনকে রিমুভ করার পর দুটি টেস্ট পয়েন্ট থাকে, ওই টেস্ট পয়েন্ট দুটিকে শর্ট করে ইউএসবি লাগানোর পর যে পোর্টটি তৈরি হয় সেটাকে বলা হয় ইডিএল পোর্ট। এবং এই ইডিএল পোর্টেই কিন্তু আপনার ফ্লাশিং শুরু হয়। আপনি যতক্ষণ ইডিএল পোর্ট আপনার ফোনের মধ্যে না তৈরি হবে বা আপনার কম্পিউটারে না তৈরি হবে আপনি কিন্তু ফ্লাশিং করতে পারবেন না। আর এই ইডিএল পোর্ট যদি না তৈরি হয় সেই ক্ষেত্রে বেশিরভাগ 110% ইএমসি থেকে প্রবলেম হয়। এবার ইএমসির এই পোর্টটি যদি না তৈরি করে, এই পোর্টটি যদি না তৈরি হয় সেই ক্ষেত্রেও কিন্তু ইএমসির প্রবলেম হয়। আর সেখানেই কি হয়, কিছু কেমন টেকনিশিয়ানরা ইএমসিকে না চেক করে সিপিইউকে তুলে দেয়, পাওয়ার আইসিকে চেঞ্জ করে যায় বা বোর্ডের আলাদা যে সমস্ত আইসি আছে সেগুলোকে চেঞ্জ করে দেয়, তারপরেও কিন্তু ফোন রিকভারিতে আসে না। তো সেই ইনফরমেশনটাই দেওয়ার জন্য চলুন আমরা দেখে নিই যে অ্যাকচুয়ালি ইএমসি কাজ কিভাবে করে। তো কাজ কিভাবে করার আগে আপনাকে আগে জানতে হবে যে ফোনের বুট সিকোয়েন্স কিভাবে কাজ হয়। কারণ দেখুন, ফোন যখন অন হয়ে যাওয়ার পর যে বুট সিকোয়েন্স তৈরি হয় এবং তার স্টেপ বাই স্টেপ যে সিকোয়েন্সেতে ফোনটি অন হয়, সেই সিকোয়েন্সের মধ্যেই সবথেকে যে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আপনার সফটওয়্যার এবং ইএমসি। কারণ দেখুন, সফটওয়্যার কিন্তু ইএমসির মধ্যেই থাকে, সেই জন্য ইএমসিটা কিন্তু একটা সবথেকে জরুরি পয়েন্ট। আর এই জরুরি পয়েন্টটাকে ডিফাইন করার আগে ফার্স্ট আগে জানতে হবে যে আপনার বুট সিকোয়েন্স কীভাবে হচ্ছে। দেখুন, আপনি যখন পাওয়ার কিকে প্রেস করছেন, পাওয়ার কি প্রেস করার পরেই কিন্তু আপনার প্রাইমারি লাইন তৈরি হবে। মানে আপনার কিন্তু দেখুন, এখানে যখনই পাওয়ার কি আপনি প্রেস করবেন, পাওয়ার কি প্রেস করার আগে কিন্তু প্রাইমারি কানেকশানগুলো কিন্তু ওকে থাকে। মানে প্রাইমারি সেকশনের যে ভোল্টেজগুলো, পাওয়ার আইসি থেকে যে ভোল্টেজগুলো রিলিজ হয় সেগুলো কিন্তু ওকে থাকে। আপনি পাওয়ার কি প্রেস করার পর সেকেন্ডারি লাইন তৈরি হয়। তো সেকেন্ডারি লাইনের মধ্যে আপনার বাক লাইন তৈরি হয়, তারপরে এলডিও লাইন তৈরি হয়। তো বাক লাইনের যে ভোল্টেজগুলো থাকে S4, S3, S1, S2 এই ধরনের বাক ভোল্টেজ তৈরি হয়, তারপরে আপনার এলডিও লাইনের তৈরি হয়। আপনার যদি মিডিয়াটেকের হয়ে থাকে তাহলে আপনার হায়ার এলডিও, লোয়ার এলডিও তৈরি হচ্ছে। এবং যদি কোয়ালকমের হয় তো এখানে এলডিও থেকে ভিরেজ ডাইরেক্ট ভোল্টেজ সিপিইউতে আপনার পাওয়ার আইসি থেকেই আপনার রিলিজ হয়। তো দেখুন, এখানে দেখানো হয়েছে ভিরেজ S7, S2, S6, ভিরেজ L5, তারপর এক্সো, এটা ভিরেজ এক্সো ভোল্টেজ, ভিরেজ L7, ভিরেজ S3, ভিরেজ L3, এইভাবে প্রত্যেকটি আপনার এলডিও সেকশন তৈরি হয়েছে। এবং এলডিও সেকশন তৈরি হওয়ার পর আপনার লাস্ট যে ট্রিগারটা নেবে বিবি ক্লক, যেটাকে বেস ব্যান্ড ক্লক বলা হয়, এই বেস ব্যান্ড ক্লক আপনার তৈরি হবে। তারপর তৈরি হবে পিওন রিসেট ইন, যেটা পাওয়ার অন রিসেট আমরা বলে থাকি। দেখুন, আপনি অনেক ভিডিওতে দেখেছেন যে পিওন রিসেট এবং পাওয়ার হোল্ড, পিএস হোল্ড, এই দুটি লাইন সবদিকে গুরুত্বপূর্ণ আপনার ফোনকে চালু হওয়ার জন্য। কারণ সবার শেষে কিন্তু পিওন রিসেট এবং পিএস হোল্ড তৈরি হয়। এই পিএস হোল্ড তৈরি হয়ে যাওয়া মানে আপনার পাওয়ার আইসি থেকে, মানে ব্যাটারি থেকে আপ টু সিপিইউ সেকশন পর্যন্ত লাইন ওকে আছে, বুট সিকোয়েন্স ওকে আছে, হার্ডওয়্যারলি আপনার ওকে আছে। এরপরে স্টেপে পরে আপনার ইএমসি। এবার ইএমসিতে পাওয়ার সাপ্লাই যদি ওকে থাকে তাহলে ইএমসি কী করবে, সেখানে সফটওয়্যার রিলেটেড যে তার সিস্টেম আছে সেই সফটওয়্যারটাকে সে আউটকাম করবে এবং ফোন আপনার লোগোতে আসবে, ফার্স্ট লোগোতে আসবে এবং লোগো থেকে আস্তে আস্তে আপনার ফোন অন স্টার্ট আপের মুখে যাবে। তো এইখানেই প্রবলেম। যদি ফোন ডেড কন্ডিশনে থাকে, আমি আবার বলছি যে যদি ফোন ডেড কন্ডিশনে থাকে এবং পিএস হোল্ড তৈরি হয়ে গিয়ে থাকে, তাহলে আপনাকে ভাবতে হবে যে আপনার সিপিইউ পর্যন্ত লাইন ওকে আছে, তারপরে কিন্তু ইএমসির লাইনটাকে চেক করতে হবে। এবার দেখুন, যদি এখানে কোয়ালকম পোর্ট তৈরি না হয় বা কোয়ালকম পোর্ট যদি তৈরি হয়ে যায়, দেখুন এই যে পোর্টটি তৈরি হয়েছে কোয়ালকম HS USB ডায়াগনস্টিক 9000 পোর্ট, এই পোর্টটি কিন্তু আমরা বলা হয় কোয়ালকম পোর্ট, কারণ এটা সিপিইউ তৈরি করছে। এই পোর্টটিকে সিপিইউ তৈরি করেছে, মানে আপনার পিএস হোল্ড তৈরি হয়ে যাওয়ার পর যদি ইএমসি কাজ নাও করে সেখানে কিন্তু আপনার কোয়ালকম পোর্ট তৈরি হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার বুট, কারণ এই পোর্টটি যদি না হয় তাহলে আপনি পিএস হোল্ড তৈরি হবে না, আর পিএস হোল্ড না তৈরি হলে পিওন রিসেট তৈরি হবে না, পিওন রিসেট না তৈরি হলে আপনার বিবি ক্লক তৈরি হবে না। এরপরে আপনি দেখুন সিকোয়েন্সের ঠিক ওপরের প্রত্যেকটা স্টেপের একটা একটা করে লাইন কিন্তু মিসিং হয়ে যাবে। এখানে যে জায়গায় গিয়ে মিসিং হবে লাইনটি, সেখান থেকেই কিন্তু আপনার ফোন সুইচ অফ মোডে চলে আসবে। তো আপনাকে ফোন সুইচ অফ যখন থাকবে, ফোনকে খুব ভালো করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার ফোনের পাওয়ার সাপ্লাই ওকে আছে কিনা আপ টু সিপিইউ পর্যন্ত। যদি সিপিইউ পর্যন্ত আপনার ওকে থাকে তাহলে পিএস হোল্ড তৈরি হয়ে যাবে, এবং পিএস হোল্ড তৈরি হয়ে যাওয়ার পর যে স্টেপেকে আপনাকে আসতে হবে সেটি হচ্ছে ইএমসি। এবং ইএমসি কীভাবে কাজ করে চলুন এরপর আমরা জানবো যে ইএমসি কীভাবে কাজ করে। দেখুন, ইএমসি কাজ হওয়ার জন্য আমি আপনাকে একটু ডায়াগ্রামের মধ্যে দেখাতে চাইছি। দেখুন, একটি চার্জিং আইসি নিয়েছি, পাওয়ার আইসি নিয়েছি,
সিপিইউ নিয়েছি এবং ইএমসি নিয়েছি। দেখুন এই পাঁচটা সাধারণত একটা ফোনের মধ্যেই পাঁচটা আইসি কমন, যেখানে থাকতেই হবে। এখন লেটেস্ট ফোনগুলিতে আরও ডবল আইসি হয়েছে, আমি সেগুলোকে এখন নিচ্ছি না, আমি একটি বেসিকভাবেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো দেখুন, যেমন আপনাকে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য চার্জিং আইসি থেকে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য হয় ব্যাটারি দিয়ে আপনি চার্জিং পাওয়ার সাপ্লাই দেবেন, অথবা আপনার চার্জিং কানেক্টার দিয়ে পাওয়ার সাপ্লাই দেবেন। তো পাওয়ার সাপ্লাই প্রথম হচ্ছে চার্জিং আইসির মধ্যে আসে, আর চার্জিং আইসি পিএমআইসিকে তার বদলে ভিপিএইচ লাইন তৈরি করে দেয়, তো ভিপিএইচ সাপ্লাই দেয়। তো এখানে আপনার প্রাইমারি লাইনে আমি বেশি করে বোঝাচ্ছি না, কারণ আমাদের ইএমসি নিয়ে আমাদেরকে বুঝতে হবে। তাই এরপরে কি হয়, পিএমআইসি ফার্স্ট যে পয়েন্টটিকে তৈরি করে সেটি হচ্ছে পাওয়ার কি, কারণ পাওয়ার কি ডিটেক্ট করার পরেই কিন্তু সেকেন্ডারি লাইন তৈরি হবে। এটা আপনারা অবশ্যই আগে থেকে জেনেছেন যে পাওয়ার কি আপনি যতক্ষণ না প্রেস করছেন ততক্ষণ আপনার প্রাইমারি সেকশনেতে ভোল্টেজ থাকছে, পাওয়ার কি প্রেস করার পর সেকেন্ডারি সেকশনে পিএমআইসি ভোল্টেজ রিলিজ করবে, এবং তারপরেই কিন্তু আস্তে আস্তে ফোন অনের পথে যাবে। তো পাওয়ার আইসি যদি সমস্ত বুট সিকোয়েন্স ওকে থাকে, তাহলে প্রথম যেটি সবার শেষ যেটি তৈরি করবে সেটা হচ্ছে পিএস হোল্ড। আমি আবারও বলছি যে পাওয়ার আইসি যদি সমস্ত বুট সিকোয়েন্স এবং সমস্ত সাপ্লাই যদি ওকে থাকে, তাহলে পাওয়ার কি প্রেস করার পর যেটি সিপিইউ পিএস হোল্ড তৈরি করবে, এই পিএস হোল্ড তৈরি হয়ে যাওয়ার পর তারপর ইএমসির কাজ, এবং ইএমসিকে প্রথম যে সাপ্লাইটি দেবে সেটা হচ্ছে ভিসিসি 2.8 ভোল্ট। এরপরে যে ভোল্টেজটি পাবে ইএমসি সেটা হচ্ছে ভিসিসি কিউ 1.8 ভোল্ট। তারপরের যে লাইনটি ভোল্টেজ দেবে সেটা হচ্ছে ভিডিডিআর। এখানে দেখুন বিভিন্ন সেটের বিভিন্নভাবে এই ভোল্টেজটি দিয়ে থাকে, কখনো 1.0 দিয়েছে, কখনো আবার 1.2 বা কখনো 0.7 বা 8 এই পর্যন্ত দেওয়া থাকে। তো আপনারা স্কেমিটিকে দেখে নেবেন যে কোন ফোনের জন্য কোন ভোল্টেজটা তৈরি করেছে। তো আমি একটি স্ট্যান্ডার্ড ভোল্টেজে নিয়েছি যেখানে 1.0 থেকে 1.2 পর্যন্ত ভোল্টেজ নেয়। তবে এখানে মনে রাখবেন বন্ধুরা যে ইএমসি বা সিপিইউ এর মধ্যে যে ভোল্টেজটি যায় সেটা কিন্তু খুবই মেজারেবল ভোল্টেজ। সেখানে যদি 1.1ও থাকে তো আপনাকে 1টাকেই মেজার করতে হবে, কারণ এখানে এলডিও আপনার ভোল্টেজটাকে প্রডিউস করে। এলডিও আপনার ব্যাটারি ভোল্টেজ হতে পারে অনেক কম আছে বা বেশি আছে, কিন্তু এলডিও আপনাকে প্রপার ভোল্টেজ তৈরি করবে। এখানে যদি 1 ভোল্টেজ হয় তো 1 ভোল্টেজই দেবে, আর যদি 1.1 হয় তো 1.1ডি দেবে, কারণ এখানে 0.1% ভোল্টেজেরও ম্যাটার করে ইএমসি এবং সিপিইউ এর ক্ষেত্রে। তো দেখুন, যদি পাওয়ার সাপ্লাই আপনার অফ থাকে, এই তিনটে লাইন যদি কোনো জায়গায় ব্রোকেজ থাকে বা শর্ট থাকে, তাহলে কিন্তু পিএমআইসি এই তিনটে লাইন কিন্তু ভোল্টেজ রিলিজ করবে না। আর ভোল্টেজ যদি রিলিজ না করে তাহলে আপনার ইএমসি কাজ করবে না। আর ইএমসি যদি না কাজ করে, সিপিইউ হতে পারে যে সিপিইউ আপনার ভোল্টেজে সিপিইউ পর্যন্ত ভোল্টেজ আছে, তো আপনাকে পোর্ট তৈরি করে দিয়েছে, কিন্তু ইএমসি কিন্তু আপনার কাজ হবে না। আর ইএমসি কাজ হবে না, আপনি ইএমসিকে তুলে ফেলেছেন, প্রোগ্রামিং করেছেন, আবার বসিয়ে ফেলেছেন, কিন্তু তারপরেও ফোন চালু হয় না। কারণ চালু হয় না এই কারণে, কারণ ইএমসির পাওয়ার সাপ্লাই আপনি চেক করেননি। পাওয়ার সাপ্লাই যদি কোনো একটি পয়েন্ট মিসিং থাকে, তাহলে কিন্তু ইএমসি প্রপার ওয়ার্ক করবে না, কারণ ইএমসিকে কাজ করতে গেলে তাকে পাওয়ার সাপ্লাই দিতে হবে। আর পাওয়ার সাপ্লাই যদি আপনার যদি ব্লকেজ থাকে বা যদি মিসিং থাকে, তাহলে ইএমসি কাজ করবে না। এটা তো ডেফিনেটলি আপনারা জানেন। আচ্ছা, এই পাওয়ার সাপ্লাই ছাড়াও যেটা সবদিকে আর 4টি লাইনের গুরুত্বপূর্ণ, সেটি প্রথম যে লাইনটির প্রয়োজন সেটি হচ্ছে সিএমডি লাইন, যেটা সিপিইউ এবং ইএমসির মধ্যে কমিউনিকেশন হয়, এবং তারপরে যে লাইনটি হয় সেটি হচ্ছে আরইএসটি রিসেট লাইন, যেটা সিপিইউ এবং ইএমসির মধ্যে কমিউনিকেশনের জন্য তৈরি দেওয়া থাকে। তারপরের যে লাইনটি হলো সেটি হচ্ছে ক্লক লাইন, সিরিয়াল ক্লক এবং সিরিয়াল ডেটা। এই 4টে লাইন যদি আপনার প্রপার কাজ না করে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ইএমসিতে প্রোগ্রামিং করার পরেও কিন্তু সে ডেট দেখা দেবে, কারণ এই 4টে লাইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই 4টে লাইনের মাধ্যমেই কিন্তু সিপিইউ আর ইএমসির মধ্যে কমিউনিকেশন হয় এবং প্রত্যেকটি ডেটাকে আদান প্রদান করে। কারণ এই 4টি লাইন যদি মিসিং হয়ে যায়, তাহলে সেটের অনেক ধরনের প্রবলেম হবে। তো তার মধ্যে একটি সবথেকে কমন প্রবলেম ডেড হয়ে যাবে। আপনি ইএমসিকে আপনি এই লাইনের যদি প্রবলেম থাকে, এরপরে আপনি ইএমসি চেঞ্জও যদি করে দেন, তাহলেও কিন্তু আপনার ঠিক হবে না। আর যদি কোনো জায়গায় লাইন ব্রেক হয়ে গিয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি সিপিইউ চেঞ্জ করে দিন, পিএমআইসি চেঞ্জ করে দিন, চার্জিং আইসি চেঞ্জ করে দিন, ইএমসি চেঞ্জ করে দিন, তো গোটা বোর্ডের সমস্ত আইসি চেঞ্জ করে দিলেও আপনার 100% মানে আপনার 1%ও ফোন চালু হবে না। তো মনে রাখবেন যে একটা ইএমসি কাজ করার আগে, প্রোগ্রামিং করার আগে আপনাকে ফার্স্ট এই পাওয়ার সাপ্লাই লাইন এবং তার কমিউনিকেশন প্রোটোকল, যেটা এসপিআই লাইন বলা হয়, এই এসপিআই প্রোটোকলকে চেক করতে হয়। কারণ এই যে লাইন 4টি লাইন আছে, এই লাইনগুলোকে আমরা প্রোটোকল লাইন বলি, কারণ এগুলো সিপিইউ আর ইএমসির মধ্যে কমিউনিকেশন হয়। তো কমিউনিকেশনের জন্য ইলেকট্রনিক্সের ভাষায় এটিকে প্রোটোকল লাইন বলা হয়। আচ্ছা, এছাড়াও এই 4টে লাইন আপনি চেক করে নিয়েছেন,
ওকে আছে, প্রথমে পাওয়ার সাপ্লাই চেক করেছেন ওকে আছে, 4টে লাইন চেক করেছেন সিএমডি, রিসেট, ক্লক, ডেটা, এই 4টে লাইনও ওকে আছে। তারপরেও যদি ইএমসি না কাজ হয় তারপরে যেটা চেক করতে হবে সেটা হচ্ছে ডেটা লাইন। সিপিইউ এর সঙ্গে ইএমসির যে ডেটার যে আদান প্রদান হয় সেই ডেটা লাইন, সেটা হচ্ছে ডেটা 1, ডেটা 0, ডেটা 1, ডেটা 2, ডেটা 3, ডেটা 4, ডেটা 5, ডেটা 6 এবং ডেটা 7। দেখুন আমি একটি বেসিক একটি কনসেপ্ট নিয়েছি এবং এই যে ডেটা লাইনের আগামী দিনের যে সমস্ত ফোন এসেছে তার কিছু কেমন ডেটা লাইনকে বেশি বাড়ানো হয়েছে এবং কিছু কেমন ফোনের মধ্যে কম তৈরি করা হয়েছে, কারণ এখানে প্রোটোকলকে আরও চেঞ্জ করে দেওয়া হয়েছে। ইএমসির জায়গায় যখন ইউএফআইকে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে ডেটা লাইনগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা সাধারণত এই ডেটা লাইনের প্রবলেম আপনার 1% হয়ে থাকে বা আমি 5% ধরে রাখতে পারি, কারণ এই ডেটা লাইনের প্রবলেম তখনই হবে যদি আপনার ফোন হাত থেকে পড়ে গিয়ে যদি ড্যামেজ হয় বা জলে পড়ে গিয়ে যদি ড্যামেজ হয়, সেই ক্ষেত্রেই কিন্তু এই ডেটা লাইনের প্রবলেম হয়। তাছাড়া কিন্তু এই ডেটা লাইনের কোনো প্রবলেম হয় না, কারণ ডেটা লাইনেতে কোনো ভোল্টেজ থাকে না এবং এগুলি সাধারণত সেকেন্ড লেয়ারের বা ফার্স্ট লেয়ার নয় সেকেন্ড লেয়ারের উপরে থাকে। তো এগুলোতে মিসিং হয় না বা এতে কোনো রকম নষ্টও হয় না। একমাত্র যদি ফোন ব্রোকেন হয়ে গিয়ে থাকে, হাত থেকে পড়ে গিয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই ডেটা লাইনের প্রবলেম হয়। তো বন্ধুরা আজকের যে ভিডিওটিকে আমি আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে ইএমসি প্রোগ্রামিংয়ের যদি আপনারা আসেন এবং ইএমসি প্রোগ্রামিং যদি করে থাকেন, তো ইএমসি প্রোগ্রামিং করার আগে কিন্তু তার কানেকশানগুলোকে চেক করতে হবে এবং এই কানেকশানগুলিকে আপনি প্রত্যেকটি মডেলের যে স্কেমেটিক আছে সেই স্কেমেটিকে এর হচ্ছে লাইন দেওয়া আছে, সেই লাইনগুলোকে আপনাকে চেক করার জন্য আমি অনুরোধ করব। কারণ আপনি যদি এই লাইনগুলোকে প্রত্যেকটা প্রপারলি চেক করে থাকেন এবং সেখানে যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনাকে 100% আপনার ফোন অন হবেই। কারণ আপনি যদি একজন সুদক্ষ টেকনিশিয়ান হন, আপনাকে লজিক্যালি ভাবতে হবে যে কোনো আইসিকে ওয়ার্কিং করার জন্য তার পাওয়ার সাপ্লাই এবং ডেটা লাইনের প্রয়োজন পড়ে। যদি এই পাওয়ার সাপ্লাই আর ডেটা লাইনের কোনো জায়গায় মিসিং থাকে তাহলে কিন্তু আপনি প্রোগ্রামিং করলেও কিন্তু সেট দাঁড়াবে না। আর আজ পর্যন্ত আপনার হাত থেকে যে সেটগুলি প্রোগ্রামিং করার পরেও ফেরত গিয়েছে সেগুলিতে কিন্তু আপনি ভালো করে ভেবে দেখুন যে আপনি হয় তার পাওয়ার সাপ্লাই চেক করেননি বা পাওয়ার সাপ্লাই চেক করলেও তার প্রোটোকল লাইন চেক করেননি, আর প্রোটোকল লাইনও যদি আপনি চেক করে থাকেন তার ডেটা লাইন চেক করেননি। কারণ এই ডেটা লাইনকেও চেক করতে হয় এবং ডেটা লাইনকে চেক করতে গেলে একটু ধৈর্য সহকারে করতে হয়, কারণ আপনি এখানে ভোল্টেজ কিছু পাবেন না। আর আপনার কাছে যদি ডিএসও না থাকে তাহলে আপনাকে জিআর ভ্যালু দিয়েই চেক করতে হবে। আর জিআর ভ্যালু দিয়ে চেক করতে গেলে আপনি ইএমসি তুলতে পারবেন, আপনি সিপিইউ তোলার রিস্ক নেবেন না, কারণ সিপিইউকে তুলেই অ্যাকচুয়ালি জিআর ভ্যালু নিতে হয়, তবে আপনি প্রপারলি পাবেন। তবে হ্যাঁ, আপনি যদি দু একটা সেটেতে চালু সেটের ইএমসি যদি কোনো সময় তুলে থাকেন, সেই ক্ষেত্রে যদি তার জিআর ভ্যালুটাকে আপনি একবার লিখে নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার ডেড ফোনের ক্ষেত্রেও আপনি যদি সিপিইউ লাগানো অবস্থায় আপনি ইএমসি তুলে ফেলেছেন, সিপিইউ লাগানো আছে, সেই অবস্থায় যদি জিআর ভ্যালুটা নেন তাহলে কিন্তু আপনি একটা মেজারমেন্ট পেয়ে যাবেন যে আপনার এখানে জিআর ভ্যালু কতটা থাকা উচিত। হয়তো কিছু কম বেশি হবে, কিন্তু আপনি বুঝে নেবেন যে এই লাইনটি ব্রোকেন আছে না আপনার সঠিক আছে না শর্ট আছে। তো দেখুন এখানে আবার আমি বুট সিকোয়েন্সের পেজটা নিলাম। তো দেখুন বুট সিকোয়েন্সের মধ্যে এখানে আমি যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তো দেখুন এখানে আবার বুট সিকোয়েন্সটা আমি দেখাচ্ছি। বুট সিকোয়েন্সটিকে দেখুন এখানে যেটা দেখানোর চেষ্টা করছি, এই যে এখানে যে পিএস হোল্ড, যেটা পিএস হোল্ড লেখা আছে, এই পিএস হোল্ড কিন্তু এখানে এই যে আপনার এটা পাওয়ার আইসি আর এটা সিপিইউ, এই সিপিইউ এর সঙ্গে পাওয়ার আইসি যখন কমিউনিকেশন হয়, পিএস হোল্ড যদি সিপিইউ তৈরি করে দেয়, মানে স্টেবল করে দেয়, আপনার বোর্ডেতে যদি পিএস হোল্ড সাধারণত 1.8 ভোল্ট রিলিজ করে, তো এই পিএস হোল্ডে যদি আপনি 1.8 ভোল্ট আপনি পেয়ে গিয়ে থাকেন তাহলে আপনি বুঝবেন যে আপনার ফোনের মধ্যে পিএস হোল্ড তৈরি হয়ে গেছে। এবং পিএস হোল্ড তৈরি হয়ে যাওয়ার পর তারপর কিন্তু ইএমসির এই ভোল্টেজগুলিকে চেক করতে হবে এবং যদি এই ভোল্টেজগুলি ওকে থাকে আপনি ডেটা লাইন, ক্লক লাইন, সিএমডি, রিসেট এই 3টে লাইনে জিআর ভ্যালু নিতে পারেন ইএমসি তোলার পর। যদি আপনার এই 3-4টে লাইন যদি ওকে থাকে তাহলে কিন্তু আপনি ইএমসিকে প্রোগ্রামিং করুন, প্রোগ্রামিং করে সফটওয়্যার করে আবার আপনি ভালোভাবে বসিয়ে দিন। তো এটি বসানোর পর আপনার 110% আপনার 100% আপনার ফোন রিকভারি হবে এবং ফোন প্রপারলি কাজ করবে। কারণ দেখুন আপনি যদি প্রপারলি নলেজের সাথে করে যদি আপনি কাজ করেন তাহলে বন্ধুরা প্রত্যেকটা সেট কিন্তু আপনার 100% রিকভারি হবে। তো যাই হোক, আপনাদেরকে এই নলেজটা দেওয়ার চেষ্টা করলাম, আশা করি আপনারা নলেজটা পেয়েছেন। কেমন লাগলো ভিডিওটি আপনারা জানাবেন। তো বন্ধুরা
আশা করি আপনাকে বোঝাতে পারলাম যে আমি এই জন্যই বলেছিলাম যে এই ইএমসির জন্য দুটি ভিডিও বানাতে হবে, একটি সফটওয়্যার রিলেটেড, একটি হার্ডওয়্যার রিলেটেড। কারণ এই হার্ডওয়্যারের প্রবলেমটা আসার ফলেও কিন্তু ইএমসি ডেড হয়ে গিয়ে থাকে। আর আপনার কিন্তু এই ধরনের পোর্ট তৈরি হয়ে যাওয়ার পরেও ইএমসিকে প্রোগ্রামিং করার পর আপনার ইএমসি রেডি হয় না। কারণ দেখুন প্রতিটা জিনিস তখনই, প্রতিটা ফোন তখনই আপনার 100% রিকভারি হবে যখন আপনি প্রপার নলেজের সাথে সেটিকে রিপেয়ার করবেন। আমি দেবব্রত অধিকারী, আমি 18 বছর এই লাইনের, এই প্রফেশনের মধ্যে যুক্ত আছি এবং আমি আরও ডিপ লেভেলের নলেজ নেওয়ার চেষ্টা করি। আমার এই নলেজটা আপনাদের কাছে শেয়ার করলাম। তো আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন, আর কমেন্ট করবেন যে কোন জায়গায় আপনি গিয়ে এই ধরনের প্রবলেমেতে ফেঁসেছেন এবং সেখান থেকে আপনি রিকভারি করতে পেরেছেন কিনা। যদি আপনি রিকভারি না করতে পারেন তাহলে আপনি আমাদেরকে সরাসরি ভিডিওতে কমেন্ট করুন, আমি কমেন্টে আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেবো। আর হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের কোনো কোয়ারি থাকে তাহলে আপনি পার্সোনালি আমাকে মেসেজ করতে পারেন, আমি আপনাকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং শেয়ার করুন। হ্যাঁ, সেই সমস্ত বন্ধুদের কাছে এই ভিডিওটা পৌঁছে দিন যারা এই ধরনের প্রবলেমে পড়েছে এবং এই ধরনের প্রবলেমে পড়ে তাদের সময় নষ্ট করেছে, তাদের টাকা নষ্ট করেছে এবং কাস্টমারকে ডিসস্যাটিসফ্যাকশন করে ফেলেছে। কারণ দেখুন বন্ধুরা, সবথেকে বড় ব্যাপার কাস্টমার। কারণ কাস্টমার যদি ডিসস্যাটিসফ্যাকশন হয়ে গিয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু আমদানি কমে যাবে, কারণ কাস্টমারকে নিয়েই আপনার কাজ। তাই কাস্টমারকে সবসময় প্রায়োরিটি দিতে হবে, তা সে যেন ডিসস্যাটিসফ্যাকশন হয়, তার কাজ যেন আপনি প্রপারলি করে দিতে পারেন। কারণ যদি আপনি কাজ ভালোভাবে করে দিতে পারেন তাহলে কাস্টমার আপনার কাছে রিটেন হবে এবং আপনার আয় আমদানি দুটোই বাড়বে। তো বন্ধুরা, আমরা এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। আর আশা করি ভালো লেগেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।